ইউএসের ব্যাপারে একটা অ্যানালাইসিস হয়, যদি 1 মিনিট বিদ্যুৎ বন্ধ থাকে তারা আশঙ্কা করেন যে কয়েক লক্ষ রেপ ছাড়া যেতে পারে, রেপ ধর্ষণ কয়েক লক্ষ ছাড়া যেতে পারে যদি মিনিট 2-1 বা 1 মিনিট বা 5 মিনিট, মানে একটা পোর্শন যদি বিদ্যুৎ বন্ধ থাকে, তারা এই ভয় পায়। ফ্যাসিবাদী সরকার গত 15 থেকে 17 বছর ধরে এই যে শিবিরোফোবিয়া তৈরি করার কারণে যেভাবে শিবিরের ব্যাপারে ভয় তৈরি করছে, শিবিরের দাওয়াত দিয়ে বলেছে আমি শিবির করি, তোমার শিবিরের দাওয়াত দিলাম, সে আমার সামনে কাঁপতে কাঁপতে পেশাব করে দিয়েছে রীতিমতো। সম্মানিত A+ প্রাপ্ত শিক্ষার্থী ভাই এবং বোনেরা, বাস্তবতা হচ্ছে বাংলাদেশে বর্তমানে গ্রাজুয়েট বেকারের সংখ্যা মোর দ্যান 40%, আর পার্সিয়াল বেকার সহ ধরলে মোর দ্যান 60% বেকার যারা গ্রাজুয়েশন সম্পন্ন করছে, অনার্স এবং মাস্টার সম্পন্ন করেছে। এই অন্তত 30% আছে যে ফুল টাইম বেকার যারা অনার্স এবং মাস্টার সম্পন্ন করেছে। এটা হচ্ছে আমাদের একটা ভিজিবল ক্রাইসিস, যেটা সবার জন্য কমন। বিপরীতে আমরা যেটা খুঁজি, এই যে এত পড়াশোনা, এত চেষ্টা, এত স্বপ্ন, আমার কাছে মনে হয় আমাদের এই চেষ্টার মূল জায়গা হচ্ছে দুইটা জায়গা। একটা হচ্ছে টাকা পয়সা কামাবো, আরেকটা হচ্ছে হ্যাপি হব। এই দুটো জায়গা। তো হ্যাপিনেস মানুষ কেমনে পায়, এটা নিয়ে দুইটা অ্যানালাইসিস বলে শেষ করব আমি। নাম্বার 1 হচ্ছে, কেউ কেউ মনে করেন হ্যাপিনেস পায় টাকা পয়সা দিয়া, যে আমি চাকরি করব, বিজনেস করব, বড়লোক হব, টাকা কামাবো, বিশাল কিছু হয়ে যাব। কিন্তু বাস্তবে বেশ কিছু গবেষণাপত্র আছে, রিসার্চ পেপার আপনারা খুঁজলেই পাবেন, যে গবেষণার স্যাম্পলটাই ছিল এরকম, কিছু গ্রুপ অফ পিপল যারা অনেক টাকা ইনকাম করে, আবার বিপরীতে কিছু গ্রুপ অফ পিপল যারা টাকা পয়সা একেবারে লোয়ার ইনকাম। পরে দেখা গেল যে দুই গ্রুপে সুখের খুব বেশি পার্থক্য নাই। যে প্রচুর টাকা ইনকাম করে সেও অসুখী কোনো কোনো ক্ষেত্রে, আর যে বেচারা রিক্সাওয়ালা রিক্সা চালায়, তিনি একটা কাঠ ওই চেয়ারে, রিক্সার চেয়ারে এপার ওপার থেকে বসিয়ে রাতে ঘুমিয়ে যান, তিনিও মাঝে মাঝে সুখী থাকেন। তো সুখের প্যারামিটার টাকা পয়সা দিয়ে হয় না। আবার কেউ মনে করে অনেক বেশি প্লেজার পাবো, অনেক লাক্সারি ব্যবস্থাপনা থাকবে, এর মধ্যে দিয়ে সুখ হবে। কিন্তু বাস্তবে দেখা গেছে যে অনেক লাক্সারি ব্যবস্থাপনার মধ্যে থাকা লোকেরাও সুখ পান না। তো এই হ্যাপিনেসের পিছনে ছুটে খুব বেশি আসলে লাভ হয় না। বর্তমানে যে ক্রাইসিসটা মূলত আমার পার্সোনাল বিবেচনা, সেটি হচ্ছে এই যে বেকারত্ব বললাম, এই যে সংকট বললাম, এই যে সামগ্রিক অপশন বললাম, সব কিছু মিলিয়ে বর্তমান যে মেইন ক্রাইসিসটা, সেটা হচ্ছে সোসাইটির এই অ্যাডজাস্টমেন্টের সাথে নিজেকে ডেভেলপ করতে না পারা। আগে দেখে থাকবেন 90 দশকের আগে যে কম্পিউটার টাইপ রিড করতে পারতো, ফোন ঘোরাইতে পারতো 1980-70 দিকে, টেলিফোন ঘোরানো, তার একটা চাকরি থাকতো। তার কাজ কি? টেলিফোন ঘোরাবে কল দেওয়ার জন্য, টেলিফোন ঘুরে গেলে কল দেবে। যারা এই ঘোরানোটা পারতো তাদের চাকরি নিশ্চিতভাবে চাকরি পেতেন। কিন্তু যখন মোবাইল আসলো, মোবাইল আসার পরে কি হলো, টেলিফোন ঘোরানোর কাজ শেষ, নিজে নিজে নাম্বার তুলে হচ্ছে কল দেয়, ওই চাকরি চলে গেছে। তারপরে আমরা যখন ছোট তখনকার কথা বলি, যারা কম্পিউটার টাইপ করতে পারে তাদের একটা নিশ্চিত চাকরি। যে আমাদের কাকারা চাচারা বলতেন, চাকরি নাই, কম্পিউটার টাইপ শিখো, বাংলা ইংরেজি টাইপ করতে পারবা, তোমার একটা চাকরি হবে, বেতন পাবা 30,000 টাকা, 20,000 টাকা। কিন্তু বর্তমান যুগে এসে যে বেচারা বলে যে আমি কম্পিউটার টাইপ পারি, আমার চাকরি দেন, তারা কেউ চাকরি দেবে না। কারণ এখন আপনি ভয়েসে বললে, এআইকে যদি একটা 1 ঘন্টার অডিও দিয়ে দেন, যে এআই ক্লাউডে দিলেন, জেমিনিতে দিলেন, যা যেগুলো বর্তমান প্রচলিত এআই আছে, তাকে একটা পুরো অডিও দিয়ে দিলেন, যেটা হচ্ছে আমার ক্লাস রেকর্ড, 1 ঘন্টার ক্লাস, তুমি একটু এটা আমার লিখে দাও, সে দেখবেন পুরোটা একদম ট্রান্সক্রিপ্ট লিখে দিচ্ছে আপনাকে। তার মানে ওই টাইপ রাইটারেও কাম শেষ। ইভেন আগে মিটিংয়ের রেজলিউশন লেখা একটা বড় ছিল, যে একজন বিশেষ লোক যে হচ্ছে মিটিংয়ের রেজলিউশন লিখবে। এখন বড় বড় অফিসে কি করে, রেকর্ডার চালায় রাখে, মিটিং পুরোটা রেকর্ড করার পরে ওই এআইকে দিয়ে দেয়, এআই হচ্ছে পুরোটা রেজলিউশন লিখে ফেলে, কে কি বলছে না বলছে। ওই চাকরিও গেছে। এখন আগে HTML কাজ যারা পারতো, ওয়েব ডেভেলপমেন্ট, তাদের একটা চাকরি নিশ্চিত ছিল, সে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারে। এখন এমন হয়েছে যে আরও অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট এআইকে বলে দিলে, পেইড প্রিমিয়াম যারা ইউজ করে বলে দিলে যে আমার এই ফরম্যাটে অমুকের মতো করে একটা ওয়েবসাইট রেডি করে দাও, দেখবেন আপনাকে রেডি করে দিচ্ছে। এটা আমি বুঝালাম কেন, চাকরির জাম্পিংটা, যে আপনি এখন যেটা মনে করছেন আপনি অনেক কোয়ালিফাইড, 20 বছর পর আপনি ছিটকে পড়বেন। তো এই জন্য আমাদের এই কম্পিটেন্সি বাড়ানোর জায়গাটা দরকার আছে। যারা আজকে অনেক বেশি খুশি হয়ে গেছেন, A+ পাইছেন, ভাই এত খুশি হওয়ার কিচ্ছু নয়। আপনার মতো আরও 1 লক্ষ শিক্ষার্থী A+ পাইছে না? আপনাদের সাথে 1,11,000 শিক্ষার্থী A+ পেয়েছে, আমি যদি সংখ্যাটা ভুল না করি, তাই তো? 1,11,000 যদি A+ পেয়ে থাকে, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে সর্বোচ্চ 6,000। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে 6,000, আরও 5-6,000 ধরুন মেডিকেলে, আর 5-6,000 ধরুন বাকি বিশ্ববিদ্যালয়ে। সব মিলিয়ে সর্বোচ্চ 30 থেকে 40,000 শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবেন। বাকিরা কই যাবেন?
আবার এমনও দেখবেন যে বেচারা A+ পায় নাই, সে বেচারা এমন জিদ নিয়ে পড়াশোনা করছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। আর এদিকে আপনার মতো কোনো শিক্ষার্থী যে বসে আছেন A+ পাইছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিল করে বসে আছেন, হতে পারে। এই জন্য এই 2 বছর একটাই রিমাইন্ডার দিব ভাই, সেটা হচ্ছে খুব বেশি পুলকিত হওয়ার কিচ্ছু নাই, খুব বেশি আনন্দিত হওয়ার কিচ্ছু নয়। আপনি একটা বড় লড়াইয়ে পা রেখেছেন মাত্র। এই লড়াইয়ে আপনারা জিততে হলে এখন থেকে সিরিয়াস হইতে হবে। এখন থেকে আগামী 2টা বছর আপনার যে স্বপ্ন বুয়েটে যাওয়া, আপনার যে স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া, আপনার যে স্বপ্ন মেডিকেলে যাওয়া, সেই স্বপ্নটা অনেক ভালোভাবে পূরণ হোক, এটাই আমরা চাই। এই পূরণের পথে আপনি যাতে এমন না হয়ে পড়েন। 2 ক্যাটাগরি মানুষ আমরা খুব সমাজে দেখি। একটা হচ্ছে সে যথেষ্ট সামাজিক মানুষ, সে সব কাজ করে, সে শিবির করে বা ডিবেটিং ক্লাব করে বা হচ্ছে রোভার স্কাউট করে বা অন্যান্য পলিটিক্স করে অথবা অন্য এক্সট্রা কাজ করে, কিন্তু তার ওই বেচারা এত কাজ করতে গিয়ে আর পড়াশোনা কম পারে, সে পড়াশোনা ছিটকে পড়েন সোশ্যাল কাজের জন্য। আবার আরেক বেচারা আছেন, সে হচ্ছে সামাজিক বা বাইরের কোনো এঙ্গেজমেন্টে কিছুই নাই, সে শুধু পড়াশোনা করে। এত বেশি পড়াশোনা করেন, সে হয়তো গোল্ডেন A+ পেয়েছে, তার মিনিমাম লিডারশিপ কোয়ালিটি নেই। পরে দেখা যাবে সমাজের সাথে বিচ্ছিন্নতা হওয়ার কারণে, মানুষের অন্যান্য ক্যাপাসিটি বিল্ডিংয়ে সে পার্ট না হওয়ার কারণে, অন্যান্য ক্যাপাসিটি বিল্ডিংয়ের জায়গাগুলোতে সে নিজেকে অংশ না বানানোর কারণে সে সোসাইটিতে কখনো লিড দিতে পারে না। আমাদের অসংখ্য মেধাবী শিক্ষার্থী আছে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষককে আমি চিনি, যে শিক্ষক বড় বড় লেকচার দেন এবং যে শিক্ষক মাস শেষে লাখখানেক বেতন পান, কিন্তু ওই বেচারা কাউকে কনভিন্স করতে পারেন না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি শিক্ষক হয়েছেন, তার মানে তিনি এসএসসি অনার্স মাস্টার্স শেষ করে PhD করছেন, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়েছেন। বাট ওনাকে যদি বলা হয় আপনি এই প্রবলেমটা সলভ করেন, ক্রাইসিসটা ডিল করেন, ওই বিপদটাকে সামলান, ওই জাতীয় ইস্যুটাকে ডিল করেন, ওনার ওই সাহস নাই। ফলে উনি আর কন্ট্রিবিউট করতে পারেন না। ওনার জীবন শুধু একটা কাজেই করেন, সেটা হচ্ছে বউ বাচ্চা পালা। কিভাবে? আপনি দেখবেন আজকে যদি আপনি আমি উদাহরণটা প্রায়ই দিই, আপনি যদি আজকে মারা যান, সিম্পলি চিন্তা করেন, আপনি যদি আজকে মারা যান, আপনার জন্য কয়জন মানুষ ফিল করবে, আফসোস করবে, কান্না করবে? কয়জন মানুষ? 20 জন, 30 জন, 50 জন, 100 জন মানুষ কান্না করবে আপনার জন্য আপনি মারা গেলে? 20 বছর পরে মারা গেলেন, তাহলে কয়জন মানুষ কান্না করবে? অন্যভাবে যদি গিউডাউন করে চিন্তা করেন, আজকে আপনার বাবা মারা গেলে, আপনার চেয়ে 20 বছরের বেশি বড় হয়তো, তিনি যদি আজকে মারা যান, তাহলে কয়জন মানুষ কান্না করবে? বা চাচা মারা গেলে কয়জন মানুষ কান্না করবে? তো কোয়েশ্চনটা কেন করতেছে, এটা মানুষের ইম্প্যাক্ট অ্যানালাইসিসের একটা ফ্যাক্টর। অর্থাৎ আপনি যত বেশি বেঁচে রয়েছেন, আপনার লাইফ যত বেশি বাড়ছে, সাথে সাথে আপনার ইম্প্যাক্টটা ততটুকু বাড়ছে কিনা। যদি না বেড়ে থাকে, যদি মনে করেন থাকেন না আমি জাস্ট এটাই যে আমি গত 40 বছরের লাইফ পার করছি, সিম্পলি আপনাকে কোয়েশ্চেন করা হলো, ভাই আপনার বয়স এখন 50, আপনার আউটপুট কী করলেন 40 বছর 50 বছরে? আপনি বলবেন ভাই বললেন না, প্রতিদিন 8 ঘন্টা করে চাকরি করি আর ব্যবসা করি, সারাদিন এই কাজ করি, 10 বছর পড়াশোনা করছি, 15 বছর পড়াশোনা করছি, আমি একটা কাজ করছি, আমার 3টা বাচ্চা আছে, আমার ফ্যামিলিতে বউ আছে, মা বাবা আছে, অমুক আছে, তমুক তাদের পালছি, এই হচ্ছে আমার কাজ, আর কিছু করার নাই। এই কাজ ওই রিক্সাওয়ালাও করছে, ওই কাজ A+ না পাওয়া শিক্ষার্থীরা করছে, ওই কাজ আপনার মতো গাইডলাইন না পাওয়া শিক্ষার্থীরা করছে। আপনার মধ্যে আমাদের ডিফারেন্স কি? ডিফারেন্স তখন হবে যখন আপনি চেঞ্জ মেকিং কিছু করতে পারবেন, আপনি লিডার হয়ে উঠবেন আপনার ফিল্ডে, আপনি লিডার হয়ে উঠুন, আপনি বস লেভেলে কাজ করতে পারবেন। এই স্বপ্নটা আমরা দেখি, আমরা এই স্বপ্নটা দেখতে চাই, যেখান থেকে কেউ এমন স্বপ্ন দেখবেন না আপনার শুধু জীবিকার চিন্তা করবেন, রিজিকের চিন্তা করবেন, কেরিয়ার কোনো রকম একটা হ্যাপিনেস খুঁজবেন, বরং আপনি অসংখ্য মানুষের মুক্তির দিশারি হবেন, আপনি অসংখ্য মানুষের পথ প্রদর্শক হবেন। সেই স্বপ্নটা আমরা দেখতে চাই, আপনারা পারবেন ইনশাল্লাহ। ফাইনালি আর একটা স্বপ্ন দেখতে চাই, সেটি হচ্ছে আরও কিছু গবেষণার ব্যাপার আপনি খুঁজতে পারেন। সেটি হচ্ছে যারা উন্নত রাষ্ট্রগুলোতে আছেন, শিক্ষিত মানুষ, এরকম গোল্ড মেডালিস্ট, যারা PhD করছেন, গবেষক, তাদের দেশের ডেভেলপমেন্টের কী অবস্থা? আপনি দেখবেন সেই দেশগুলো ডেভেলপড কান্ট্রি, বাট ওখানে ঠিকই বোমা হামলা হয়। ওইখানে সুইডেনে গত বছর সর্বোচ্চ সংখ্যক, গত 2024 সালে উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে বোমা হামলার রেশিওতে সুইডেন সবচেয়ে বেশি আগায় আছে। 315টা বোমা হামলা হয়েছে 1 বছরের মধ্যে, নিজেরাই হামলা করছে। আর USA তো রেগুলার ঘটনা। আর US এর ব্যাপারে একটা অ্যানালাইসিস হয়, যদি 1 মিনিট বিদ্যুৎ বন্ধ থাকে, তারা আশঙ্কা করেন যে কয়েক লক্ষ রেপ ছাড়া যেতে পারে, ধর্ষণ কয়েক লক্ষ ছাড়া যেতে পারে, যদি মিনিট 2-1 বা 1 মিনিট বা 5 মিনিট, মানে একটা পোর্শন যদি বিদ্যুৎ বন্ধ থাকে, তারা এই ভয় পায়। তারা শুধুমাত্র সংস্থার টিকায় রাখছে ক্যামেরা দিয়ে, জায়গায় জায়গায় ক্যামেরা, সিকিউরিটি সিস্টেম, রেকর্ড হবে, বিচার হবে। আপনি চীনে যান, চীনে বেইজিংয়ে দেখবেন পুরোটা নিয়ন্ত্রিত, কোন বেটা কোন রুম থেকে কোন রুমে যাচ্ছে সব রেকর্ড হয়, কোন মানুষ কোন দিক থেকে কই যাচ্ছে সব রেকর্ড হয়। ফলে কেউ ভয়ে ক্রাইম করে না।
বেজিং থেকে কিছু দূরে গিয়ে আরেকটা শহরে যান, আরেকটা গ্রামে যান, দেখবেন এখানে চুরি, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট সব ক্রাইম হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে তারা এই জায়গায় ক্যামেরা দিয়ে ঠেকায় রাখছে, যে জায়গায় ক্যামেরা না ওই জায়গায় সব ক্রাইম হয়। বিপরীতে আমরা যখন দেখি আমাদের পূর্বপুরুষদের যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে কিংবা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার আমলে, রাহমাতুল্লাহ আমলে, আপনি খোলাফায়ে রাশিদুল আমলে আপনি যখন দেখবেন, কিংবা সর্বশেষ উসমানী খেলাফতের সময় দেখবেন, আমরা দেখেছি মানুষজন বাইরে হচ্ছে জিনিসপত্র দরজা খুলে রেখে ঘুমায় যেতেন, ভয় পেতেন না। আমরা দেখতাম যে মানুষজন সেই সময়টাতে, আমার একটা বোন, তিনি এক শহর থেকে আরেক শহরে হেঁটে হেঁটে যাইতেন, কিন্তু তিনি ভয় পেতেন না কাউকে ওনাকে কেউ অ্যাটাক করবে। মানুষ, যুদ্ধ চলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে যুদ্ধ হয়েছে, পারস্য বিজয়ের সময় সৈনিক সেই যুদ্ধে বিশাল একটা স্বর্ণ মুকুট পেয়েছেন, স্বর্ণের মুকুট। তিনি গিয়ে সেটা রাষ্ট্রপ্রসারে জমা দিচ্ছেন, তখন কোনো ক্যামেরা ছিল না সেই স্বর্ণের মুকুটটা চুরি করছেন কিনা। অর্থাৎ সততা, সেই দক্ষতার পাশাপাশি এই যে খুলুসিয়াতটা, এই যে পিওর জায়গা, মানুষকে মানে মানুষের ভয়ে কাজ না করে আল্লাহর ভয়ে ধর্ষণ, খুন, হত্যা সব বন্ধ হয়ে যাওয়া, এটার কারণ ছিল তাকওয়ার একটা প্র্যাকটিস ছিল। আমরা এক্স্যাক্টলি এটাই চাই, দুটা জিনিস, আপনি দক্ষ হয়ে উঠবেন, আপনি মুত্তাকি হয়ে উঠবেন। এই জন্য ছাত্র শিবিরের আমরা আজকে সফলতা এটা বলবো না যে আপনারা শিবির করবেন, আমি কাউরে আজকে বক্তব্য দিয়ে বলবো না আপনারা শিবির করবেন, তবে আমরা এটুকু চেষ্টা করি আমার সাথে আমার সংগঠনে যারা থাকেন তারা দক্ষ হয়ে উঠবেন, পাশাপাশি তারা মুত্তাকি হবেন। আমাদের সিলেবাসটা এমন করে ডেভেলপ করা, আমাদের ট্রেনিং প্রসিডিউরটা এমন করে ডেভেলপ করা, যে কারণে আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদী সরকার গত 15 থেকে 17 বছর ধরে টানা এই যে শিবিরোফোবিয়া তৈরি করার মধ্য দিয়ে যে লড়াই গেছে, যেভাবে শিবিরের ব্যাপারে ভয় তৈরি করছে, বিশেষত ঢাকা শহরে প্রত্যেকটা ফ্যামিলির লোকেরা শিবিরকে ভয় হতো, মনে করতো শিবির আসছে মানে মারে ফেলবে, টক কেটে দেবে, এই বুঝি জবাই করে দেবে, এই বুঝি বোমা মারবে, এই একটা ভয় আতঙ্ক ঢাকা শহরের প্রায় ফ্যামিলিতে ছিল। আমার মনে পড়ে যে একজন শিক্ষার্থীকে আমি শিবিরের দাওয়াত দিই, ঘটনা হচ্ছে 2020 সালের ঘটনা। শিবিরের দাওয়াত দিই, বলেছে আমি শিবির করি, তোমার শিবিরের দাওয়াত দিলাম। সে আমার সামনে কাঁপতে কাঁপতে পেশাব করে দিয়েছে রীতিমতো। শিক্ষার্থী হচ্ছে আজিমপুরে, ঢাকার আজিমপুরের শিক্ষার্থী একজন, তার বাড়ি আজিমপুরে। তাকে বলেছে দাওয়াত দিলাম, সে ভয়ে কাঁপতে কাঁপতে রীতিমতো পেশাব করেছে। আমি তো অবাক হয়ে গেছি, মানে এই লেভেলের শিবিরোফোবিয়া সবার মধ্যে থাকে। সে পরে অনেকদিন পরে আমাকে বলছে, ভাই আমি তো অনেক ভয় পেতাম শিবিরকে, মনে করতাম যে তারা আমাকে বোমা মারবে, মেরে ফেলবে, আপনি শিবির করেন, আপনি না জানি কোন ধরনের বোমা মারেন আমার বাসায়, এই ভয়ে আমি হচ্ছে মানে এরকম ভয় পাইছি। তো আলহামদুলিল্লাহ তারা এই ধরনের শিবিরোফোবিয়া এস্টাবলিশ করবার পরও আমাদের লড়াইটা থামে নাই, আমার লড়াইটা ঝরে পড়ে নাই। আমরা ডাকসু থেকে শুরু করে চাকসু, রাকসু, জাকসু, জকসু, প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরকে শিক্ষার্থীরা ভোট দিয়েছে একটাই জায়গায়, সেটি হচ্ছে আমরা আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করার চেষ্টা করি, ডেভেলপ করার চেষ্টা করি। আপনাদের ব্যাপারে এটাই প্রত্যাশা, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা মুত্তাকি হয়ে উঠবেন, একটা ভালো প্র্যাকটিসের মধ্য দিয়ে যাবেন। যিনি মুসলিম তিনি আপনার ধর্মের জায়গায় প্র্যাকটিস করবেন, যিনি হিন্দু তিনি আপনার ধর্ম প্র্যাকটিস করবেন, যিনি খ্রিস্টান আপনি আপনার ধর্ম প্র্যাকটিস করবেন। আপনার ধর্মের মধ্য দিয়ে, ক্ষুধাবিরতার মধ্য দিয়ে, স্রষ্টার উপস্থিতি ফিল করার মধ্য দিয়ে আমরা যে সমাজের স্বপ্ন দেখি সেই সমাজে ক্রাইম একেবারেই কম থাকবে, একেবারেই থাকবে না, প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করা যাবে এবং ফাইনালি আমরা দক্ষ মানুষ হয়ে সমাজটাকে করবো। আপনারা এ প্লাসের খুশি হয়ে থাকেন না আল্লাহর হস্তে, আগামী 2টা বছর খুব কঠিনভাবে পড়াশোনা করেন। আপনাদেরকে ওয়েলকাম করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা তাদেরকে, কিংবা আপনারা বইটা চান্স পাওয়ার পরেও জানাবেন ভাই বইটা চান্স পাইছি, আলহামদুলিল্লাহ। আপনার স্বপ্ন দেখবেন যে ঢাকা মেডিকেলে চান্স পাইছেন, এমন করে দেখতে চাই যে আপনারা ঢাকায় আছেন, ঢাকাতে থাকবেন, বাইরে যাতে যাওয়া না লাগে আর কি, এর মধ্যেই পড়বেন, সেই স্বপ্ন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।